আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। দেশে বিদেশে আমরা সবাই যখন বাংলা নববর্ষ উদযাপন করছি তখন কেমন কাটছে শেখ হাসিনার নববর্ষ। এর পাশাপাশি আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের প্রায় 2.5 ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। নববর্ষের দিনে আয়োজিত এই বৈঠকে কি আলোচনা হলো সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং এবারের নববর্ষ উপলক্ষে তিনি যেখানে অবস্থান করছেন সেখানে তার সাথে যারা কাজ করেন তার সাথে রয়েছেন সবাইকে তিনি নববর্ষের উপহার দিয়েছেন। এছাড়াও কেমন লাগছে এই প্রশ্ন করতে তিনি জানিয়েছেন যে দেশে থেকে দেশের সবার সাথে নববর্ষ উদযাপন করতে পারছেন না, এই বিষয়টা তিনি খুব মিস করছেন, এই জন্য কিছুটা মন খারাপ। এছাড়া তিনি ভালো আছেন। অনেকেই আমার কাছে জানতে চান যে নেত্রীর খবর কি। নেত্রী শারীরিকভাবে মানসিকভাবে ভালো আছেন। শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই। মানসিকভাবে তিনি আমি আপনি যেটা ভাবতে পারি না তার চেয়ে অনেক অনেক বেশি স্ট্রং আছে এবং যারা তার সাথে নিয়মিত কথা বলেন কিংবা স্পেসিফিক খোঁজ খবর রাখেন তিনি ভালো আসেন। তিনি শুভেচ্ছা বার্তা তো শুনলেন, তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বাংলাদেশে ফেরার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এটি তার সাথে কথা বলে আমাদের মনে হয়েছে। বাংলাদেশে এবার বৈশাখী শোভাযাত্রা 1433 হয়েছে। অন্তত ইউনূসের মতো অসভ্যতা অশালীনতায় ভরা ছিল না এবং যথেষ্ট মানুষ ঢাকায় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। ঢাকা থেকে খবর পেলাম যে শোভাযাত্রায় যারা গিয়েছেন তাদের একটা অংশ আজকে নাকি ডাস্টবিন শফিককে তন্ন তন্ন করে এই রমনার বটমূল এবং আশেপাশে খুঁজেছেন এবং আজকে যদি ডাস্টবিন শফিককে সেখানে পাওয়া যেত হয়তো আজকে আমার এই আলোচনার টাইটেলটা বদলাতে হতো। অর্থাৎ এই জনধিকৃত চরমভাবে নিন্দিত ডাস্টবিন শফিক সে কিন্তু এখন খুব সহজে আর লোকচক্ষুর সামনে আসে না। আজকে নববর্ষ উপলক্ষে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি টাঙ্গাইলে গিয়েছেন, কৃষকদের কৃষি কার্ড দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা এই কৃষকদের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছিলেন এবং সরকারের যত ভর্তুকি সরাসরি কৃষকের অ্যাকাউন্টে যেত। তো কৃষকের যত রকমের সরকারি সহযোগিতা সুবিধা এগুলো ব্যাপকভাবে দিয়েছিলেন শেখ হাসিনা। যাই হোক, তারেক রহমান এই কৃষকদের কৃষি কার্ড দিচ্ছেন, সেখানে তিনি কৃষকদের আম জাম গাছের চারা দিয়েছেন এবং বলেছেন যে আম জাম ফল হলে তার কাছে পাঠাতে। নিঃসন্দেহে আমি এটি নিয়ে কোনো সমালোচনা করব না, শুধু বলবো যে জাম হতে 7 থেকে 10 বছর লাগে। আম এটা ডিপেন্ড করে যে এটা কি বীজ থেকে হলো না গাছ থেকে হলো, এটা 3-4 বছরের মতো লাগে। সুতরাং আম জাম পাঠাইতে হলে দীর্ঘ সময় লাগবে। যাই হোক, সেটা বিষয় না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের প্রায় 2.5 ঘন্টার মতো রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে না বেন ক্রিস্টেনসেন না ডক্টর খলিল কেউ মিডিয়ার সাথে বা কোনোভাবে কথা বলছেন, একদম দুজনেরই টাইট লিপ। কিন্তু খবর আসলে আমরা পাই। প্রথমত হলো যে বলা হচ্ছে না এটা একটা নববর্ষের আহ, আহ, সৌজন্য সাক্ষাৎ, বাইরে গরম ছিল তাই এসি রুমে বসে আমরা একটু মাছ ভাত খেলাম। কিন্তু বিষয়টা হলো, আপনাদের কি মনে আছে যে এই বেন ক্রিস্টেনসন যখন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন এবং সিনেটের সাথে তার যে একটা ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউতে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বাংলাদেশে চীনের প্রভাব কমাতে কি করবেন। তার মানে হলো যে বাংলাদেশে যে শেখ হাসিনার যে পলিসিটা ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে
আহ, শত্রুতা নয়, তার যে ফরেন পলিসি। এবং দেখা গেছে বাংলাদেশে ভারত কাজ করছে, চীন কাজ করছে, আমেরিকা কাজ করছে, রাশিয়া কাজ করছে, অর্থাৎ তিনি সবাইকে নিয়ে বাংলাদেশের উন্নয়নে একসাথে কাজ করছিলেন। কিন্তু এখন মানে আমেরিকা চায় যে এই বাংলাদেশের উপর থেকে চীনের প্রভাবটা যেন দূর করা হয়, এবং এই অ্যাসাইনমেন্ট নিয়েই কিন্তু বেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসেছিলেন। কিন্তু বেন ক্রিস্টেনসন কি বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে পারছেন বা বাংলাদেশের উপরে চীনের প্রভাব কমাতে পারছেন? এটি নিয়েই কিন্তু এখন আলোচনা হচ্ছে। কারণ রিসেন্টলি দেখা গেছে যে বাংলাদেশ ড্রোন সহ ৮ ধরনের সামরিক অস্ত্র কিনবে। এই ড্রোন সহ সামরিক অস্ত্র এটি মেড ইন চায়না, কিন্তু বাংলাদেশ সরাসরি চায়না থেকে কিনছে না। বাংলাদেশ কিনছে একটি একটি কোম্পানির কাছ থেকে, যে কোম্পানির হেড অফিসটা পাকিস্তানে। অর্থাৎ একটা পাকিস্তানি কোম্পানির মধ্যস্থতায় বাংলাদেশ ৮ ধরনের সমরাস্ত্র কিনছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং সব মিলিয়ে ৮ ধরনের এই সমরাস্ত্র চায়নার অস্ত্র পাকিস্তানি কোম্পানির মাধ্যমে বাংলাদেশ কিনছে। এটা তো আমেরিকার যে অ্যাসাইনমেন্ট বেন ক্রিস্টেনসনের, সেই অ্যাসাইনমেন্টটা তো বলা যায় যে এটা চ্যালেঞ্জড হচ্ছে। আরো ইন্টারেস্টিং হলো যে এই আর্মস ক্রয়টা বাংলাদেশে একটা ডাইং ফ্যাক্টরি মধ্যস্থতা করছে বাংলাদেশের পক্ষ থেকে। তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী, এবং এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন তিনি হাওয়া ভবনের অধিপতি ছিলেন, এবং তখন তিনি মিস্টার টেন সব রাষ্ট্রীয় টেন্ডারবাজি, সব কমিশন নিতেন সবকিছু, তখন আপনাদের একটু যারা সেই সময়টা মনে করতে পারেন, সেই সময় একটা ডাইং ফ্যাক্টরি কিন্তু খুব নাম ছিল, মনে আছে? তারপরে আমরা গত ১৭ বছরে সেই ডাইং কোম্পানির নাম খুব একটা শুনিনি, অন্তত ব্যবসা করছে এটা শুনিনি। সেই ডাইং কোম্পানি যার প্রথম অক্ষর ডি, যাদের সমস্ত ঋণ টিন মৌকুফ হয়েছে এবং তারা আবার অ্যাক্টিভ হয়েছে, তো সেই ডি দিয়ে নাম করা ডাইং কোম্পানির মধ্যস্থতায় পাকিস্তানি কোম্পানির কাছ থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, যেটা আসলে চায়নার তৈরি। স্বভাবতই এই বিষয়টায় আমেরিকার জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আজকে বেন ক্রিস্টেনসন এবং ডক্টর খলিল যে রুদ্ধদ্বার বৈঠক করলেন, সেখানেই আমেরিকান রাষ্ট্রদূতের পক্ষ থেকে বলা হয়েছে যে চায়নার কাছ থেকে কেন বাংলাদেশ সমরাস্ত্র কিনছে। অসহায়ের মতো ডক্টর খলিল বলেছে এই ব্যাপারে তার কিছু করার নেই, এবং এখানে বাংলাদেশের যে ডাইং ফ্যাক্টরিটা কাজ করছে সেটা তো আসলে সরকারের সাথেই, আমি বলতে চাচ্ছি না যে আসলে তো সরকারের একদম বলা যায় যে খুব শীর্ষ পর্যায়ের কারো কোম্পানি। তো সেই জায়গাটায় এখন আমেরিকা কিন্তু বিষয়টা খুব একটা সন্তুষ্ট না, বরং বলা যায় যে বাংলাদেশ চীনের সমরাস্ত্র কিনছে, এটার জন্য তারা ভীষণ নাখোশ। এবং খলিলকে তারা মোটামুটি ভদ্র ভাষায় বলেছে, কারণ খলিল আমেরিকান ইমপ্লান্ট, খলিলের কাজই হলো এই সরকারকে আমেরিকামুখী রাখা, ন্যাচারালি চীন থেকে দূরে রাখা। কিন্তু খলিল সেটা পারছেন না, বরং দেখা যাচ্ছে এই সরকারের সাথে চীনের দহরম মহরম ঠিকই আছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলো ঠিক আছে। এদিকে চীন থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, এটা শুধুমাত্র যে আমেরিকার জন্য মাথা ব্যথা তা না, ভারতও খুব সতর্ক দৃষ্টিতে বিষয়টা দেখছে। কারণ ভারত সব ডিম এক ঝুড়িতে রাখবে না বলে আওয়ামী লীগের বাইরে তারা বিএনপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে, এবং বিএনপির সাথে তারা আসলে প্রতিবেশী হিসেবে একসাথে কাজ করতে চেয়েছে। কিন্তু অনেকেই ভারতকে, ইভেন ভারতের নিজস্ব যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা অনেকেই ভারতকে ওয়ার্ন করেছিলেন যে বিএনপির অতীত, তারেক রহমানের অতীত, এই সব কিছু কিন্তু ভারতের সাথে বন্ধুত্বের সাথে ম্যাচ করে না, যায় না। তো এখন সেই অংশটাই ভারতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই দেখেন আপনাদের সেই তারেক রহমান, আপনাদের সেই বিএনপি। সুতরাং প্যাচ কিন্তু ভালোই লাগছে। এই যে একদিকে আপনি চায়নার অস্ত্র নিচ্ছেন, সেটা যেমন আমেরিকার মাথা ব্যথা, আবার সেটার শাক দিয়ে মাছ ঢাকার মতো আপনি পাকিস্তান কোম্পানির মাধ্যমে কিনছেন। কিন্তু বাংলাদেশের ওই ডাইং ফ্যাক্টরি
এখানে কমিশনে যান। কমিশন খাওয়ার অভ্যাসটা কি এত সহজে যায়? যাই হোক, নববর্ষের দিনে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। নববর্ষ সবাইকে নিয়ে উদযাপন করুন। আর্মিকে ব্যারাকে ফেরত নিতে হবে। আপনারা নির্বাচনের 2 মাস হয়ে গেল, আপনারা এখনো আর্মি দিয়ে দেশ চালান, অতএব দেশ আপনারা চালাচ্ছেন না। দেশ কারা চালাচ্ছে? আমি দস্তগীর ওয়াশিংটন ডিসিতে বসে বাস্তব অর্থে আমি জানি দেশ কারা চালাচ্ছে। আমার এখানে ডিজিএফআই এরও এখন ব্যক্তিবর্গ ওয়াশিংটন ডিসিতে উপস্থিত। মাত্র 7 দিন আগে আমাদের ওয়াকার জর্জিয়া স্টেটে উনি বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি জামাত সাপোর্ট করেন, একজন জামাতের পক্ষে সাপোর্ট করেন আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। সেই জর্জিয়ার সিনেটর, ইউএস এর সিনেটর না, জর্জিয়া স্টেটের সিনেটরের সাথে উনি দেখা করেছেন এবং সেখানে পুরস্কার নিয়েছেন। তারপরে গোপনে ওয়াশিংটন ডিসি তে এসেছেন, আমরা ওনার তথ্য সংগ্রহ করার চেষ্টা করেও পারিনি। এই যে পাকিস্তানি ব্যবস্থা, কারণ পাকিস্তানের রাজনীতির সম্পূর্ণ ব্যবস্থাটাই হলো আর্মি ব্যাক প্রশাসন। আর্মি এই ক্ষমতায় থাকতে হবে। বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশের জেনারেল মুনির বানানো হয়েছে ওয়াকারকে, এবং তারাই দেশ আসলে পরিচালনা করছে। ছোট জগন্নাথ হলো আমাদের তারেক রহমান। যদি তারেক রহমান আপনার ক্ষমতা থাকে তাহলে এসবগুলো বন্ধ করুন, না হলে এই গণপিটুনির শিকার, এই মবের শিকার আপনাদেরকে হতে হবে। এবং তারা কিন্তু প্রতিনিয়ত বলছে, এটা কিন্তু ভুলে যাবেন না, যে তারা যখন আর্মির ক্যান্টনমেন্টের বিরুদ্ধে কথা বলে তখন আর্মি জেনারেল বা প্রধান জেনারেল বলে ওরা ছোট মানুষ, ওদেরকে মাফ করে দাও। এটা আদর, এটা বুঝতে হবে তাদের। কেন বাংলাদেশের সমস্ত আর্মি যানগুলো দিয়ে এই ধরনের 6টা ছেলেকে সারা বাংলাদেশে ঘুরিয়ে আনা হলো? আপনার যদি ক্ষমতা থাকে, আপনি প্রধানমন্ত্রী, আপনাকে বলছি এই টাকা কোত্থেকে কি কোন খাতে খরচ করা হলো গত 18 মাসে? আমি বলছি ডক্টর ইউনূস সরকারের আমলে যে এনসিপির এই নেতৃবৃন্দকে সারা বাংলাদেশে ঘুরিয়ে আনা। এটা ক্ষমতা থাকলে হাত দেন, ক্ষমতা আপনার নাই, কারণ এনসিপির ওই 4-6 ছেলে সংসদে আপনাদেরকে ধমকাচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 209 সিট নিয়ে আপনারা এই 3-4টা ছেলে যাদের সুশিক্ষা নাই, শিক্ষা নাই, রাজনৈতিক কানেকশন নাই, কিছুই নাই, আপনাদের নেতাকে সেখানে দাঁড়াইতেও দেয় নেই, তাকে বিনা নির্বাচনে পাশ করিয়ে নিয়ে আসা হয়েছে কুমিল্লা থেকে। অতএব আপনারা আসলেই ছোট জগন্নাথ, সেটা আমি যেমন দস্তগীর জানি, আপনারাও জানেন। যদি অস্বীকার করেন তাহলে প্রমাণ করুন যে বাংলাদেশে আর আগামী 24 ঘন্টায় বাংলাদেশে কোথাও মব হবে না, চাঁদাবাজি হবে না, ইসলামের নামে জঙ্গিবাদ হবে না, মঙ্গল শোভাযাত্রা বন্ধ থাকবে না। কারণ এটা আমাদের প্রাণের আমরা মঙ্গল চাই, আমরা শান্তির দূতকে আর চাই না, আমরা মঙ্গল চাই, বাংলাদেশের মঙ্গল চাই। এমনকি প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনারও মঙ্গল চাই আমি। ধন্যবাদ। 4 আগস্টের সেই গভীর রাতের গোপন টেলিকনফারেন্স থেকে শুরু করে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নাটকীয় গ্রেপ্তার, সবকিছু নিয়ে আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্ট। ঘটনার শুরু 4 আগস্ট রাত। যখন সারা দেশ উত্তাল, তখন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে চলছিল এক গোপন টেলিকনফারেন্স। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে সেই রাতেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি পরোক্ষ অভ্যুত্থান বা ইনডাইরেক্ট কুপ এর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সিদ্ধান্তে বড় প্রভাবক হিসেবে কাজ করেছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। একদিকে যখন পতনের ঘণ্টা বাজছে, অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিচ্ছিলেন ফলস অ্যাসিউরেন্স বা মিথ্যা আশ্বাস। তিনি বলছিলেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, অথচ ভেতরে ভেতরে তখন চিত্রনাট্য অন্যভাবে লেখা হয়ে গেছে। ক্ষমতার পালা বদলের বলির পাঠা হলেন অনেক দক্ষ কর্মকর্তা। তাদের মধ্যে অন্যতম নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল। 2025 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের তীব্র মানসিক নির্যাতনে তিনি ভেঙে পড়েন। একটি নিরাপদ আবাসে জিজ্ঞাসাবাদের সময় তিনি জ্ঞান পর্যন্ত হারিয়েছিলেন। কমান্ডার সোহেলকে আপনারা র্যাবের গণমাধ্যম বিভাগের
প্রধান হিসেবে আপনি মাঝে মাঝে মুখোমুখি হতে দেখেছেন সেই কমান্ডার সোহেল। সোহেল ছিলেন অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা। র্যাবের মিডিয়া উইং থেকে শুরু করে চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করেছেন। তাকে 2024 সালের 20 আগস্ট গ্রেপ্তার করা হয় এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অভিযোগ আছে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুঁইয়া এবং বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তার গ্রেপ্তারে সহায়ক ভূমিকা পালন করেন। এমনকি নৌবাহিনী প্রধান নাজমুল হাসানও তাকে সরিয়ে দেওয়ার খেলায় যুক্ত ছিলেন বলে জানা যায়, কারণ সোহেল ছিলেন তার পদের যোগ্য উত্তরসূরি। সোহেলকে কেন টার্গেট করা হলো? গোয়েন্দা তথ্য বলছে তার উপর চাপ দেওয়া হয়েছিল যেন তিনি স্বীকার করেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকীকে সমুদ্রপথে পালাতে তিনি সাহায্য করেছেন। তাকে টোপ দেওয়া হয়েছিল স্টেট উইটনেস বা রাজসাক্ষী হওয়ার জন্য। শেখ হাসিনা এবং জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাকে সপরিবারে বিদেশে নিরাপদে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। কেন এই আক্রোশ? কারণ সোহেল র্যাবে থাকাকালীন বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জুলাই আগস্টের আন্দোলনের সময় তিনি তারিক সিদ্দিকীকে মেসেজ পাঠিয়ে সতর্ক করেছিলেন যে সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে পুলিশ, বিচার বিভাগ এবং রাষ্ট্রকে রক্ষায় অনীহা দেখাচ্ছে। এটি ছিল একটি সুপরিকল্পিত পলিসি ডিসিশন। শেখ হাসিনার পতনের পেছনে তার চারপাশের মানুষের ব্যর্থতাও ছিল প্রকট। তার দীর্ঘদিনের বিশ্বস্ত দেহরক্ষী মেজর শোয়েব ও মামুনকে 2021 সালেই সরিয়ে দেওয়া হয়েছিল, ফলে এসএসএফ এর সমন্বয় দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন দায়িত্ব নেন তখনও বাহিনীর ভেতর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছিল না। জেনারেল সাইফুল এবং জেনারেল মুজিবের সাথে তার বিরোধ ছিল তুঙ্গে, যার ফলে গোয়েন্দা প্রধানরা সঠিক তথ্য সরকারকে দেননি। আবু সাইদের মৃত্যু এবং পরবর্তীতে 43 জন সাধারণ মানুষের রহস্যজনক হত্যাকাণ্ড পরিস্থিতিকে হাতের বাইরে নিয়ে যায়। অভিযোগ আছে অনেককে পেছনে থেকে গুলি করা হয়েছিল, যার কোনো তদন্ত ইউনূস সরকার বা সেনাবাহিনী করেনি। 5 আগস্টের পর কি হয়েছিল? গণভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর সচিবালয়কে অরক্ষিত রাখা হয়েছিল যাতে দুষ্কৃতকারীরা অবাধে লুটপাট করতে পারে। ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু মিউজিয়াম যখন পড়ছিল, সেনাবাহিনী তখন নীরব দর্শক। সবচেয়ে ভয়াবহ আঘাত আসে পুলিশ বাহিনীর ওপর। সারা দেশের 400 থানায় হামলা হয়, অস্ত্র লুট হয়, কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর কোনো বিচার বা তদন্ত করতে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যখন স্নাইপার রাইফেল এবং 7.62 mm গুলির ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন, তখনই তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তো প্রকাশ্যেই সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন পুলিশ হত্যার বিচার হবে না, এটা নাকি রণাঙ্গনেই মীমাংসিত হয়ে গেছে। এবং এ ব্যাপারে আপনারা জানেন সংসদে আইন পাশও হয়ে গেছে ইনডেমনিটি দিয়ে। বন্ধুরা, এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে বোঝা যায় শেখ হাসিনার পতন কেবল একটি গণ আন্দোলন ছিল না, এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী সামরিক ও রাজনৈতিক পরিকল্পনা। পুলিশের মনোবল ভেঙে দেওয়া, বিচার বিভাগকে অবজ্ঞা করা এবং বিদেশি বিচ্ছিন্নতাবাদীদের পুনর্বাসনের এক বিশাল ছক কাজ করেছে পর্দার আড়ালে। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি সত্যটা যত সহজ মনে হয়, পর্দার পেছনের অন্ধকার ততটাই গভীর। আপনারা কি মনে করেন এই সাইলেন্ট কুপ বা পরোক্ষ অভ্যুত্থান কি দেশের জন্য সুফল আনবে বা আনছে? আজকে 20 মাস হয়ে গেছে, কি বুঝছেন আপনারা? কমেন্টে আমাদের মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে এই বিশ্লেষণ নিয়ে, এই সিরিজ বিশ্লেষণ নিয়ে আবারও আগামীকাল 5ম পর্ব প্রকাশিত হলে আমরা 5ম পর্ব নিয়েও কথা বলবার আশা রাখছি। তার আগে তো অন্যান্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। ভয়াবহ হবে। আপনি যে সিন্ডিকেট দেখছেন, শুনে যেই দেশে আদম ব্যাপারে সিন্ডিকেট হয়, মেডিকেলের সিন্ডিকেট হয়, শিক্ষায় সিন্ডিকেট হয়, ওয়াজের সিন্ডিকেট আছে। আপনি জানেন ওয়াজ কারা কারা করবে এটা সিন্ডিকেট নির্ধারণ করে দেয়। জামাতি ওয়াহাবি যারা, তাদের সিন্ডিকেট আছে। কি রাবেতা ইসলামী নাকি কি নাম এই মতো ভুলে গেছে, তাদের সংগঠন আছে যে কে কোথায় কোথায় গিয়ে কে ওয়াজ করবে, সিন্ডিকেট থাকে, ওয়াজের সিন্ডিকেট আছে। তো সেইখানে আপনি ডিজেল সংকট, এই দেশের মানুষ লোভী। আপনি এতক্ষণ তো শুধু রাজনৈতিক নেতা আর বিদেশিদের বললাম, এই দেশের মানুষ হচ্ছে মানে
হাইয়েস্ট মানে গ্রিডি হিসেবে এত উচ্চে তারা, এরা সিন্ডিকেট বানাবে, তেলের বেশি তেল খাইতে গিয়ে নিজেরা মরবে। কারণ এখানে তেলের কারণে আবাদ ফ্লপ করব, আবাদ যখন ফ্লপ করবে তখন মনে করেন এই দেশে কি করবে, এটা হ্যাম্পার করবে আবার সরকারের উপরে, দেশের উপরে। এরা বিপদে পড়বে, নিজেরাও মানুষকে বিপদে ফেলবে। এই আগে তো সারে খেয়েছে, এবার তেলে খাবে, বিদ্যুতে খাবে, আরেক তেলে খাবে, আরেক তেলে লয়ে যে মুখে যে তেল মারে রাজনৈতিক নেতারা, তেলে আর তেলে দুইটাতেই বিএনপি আগের মতোই বিপদে পড়বে এবং নিজেরাই নিজেদের পায়ের সাথে পা লেগে নিজেরাই পড়ে যাবে। আওয়ামী লীগের আন্দোলন করতে হবে না। আজকে সকালে কালকে সকালে এক উপজেলা লেভেলের এক ছোট ভাইয়ের সাথে কথা হয়েছে আওয়ামী লীগের। সে প্রথমে খুবই আমার ফোন করতো, ভাই কবে দল ক্ষমতায় আসবে, কবে এটা আসবে, কবে এটা হবে, একটু বলেন, এগুলো বলতো। এখন সে উল্টা বলে, কি বলে, থাকুক আর 1 বছর এই সরকার ক্ষমতায় থাকুক। আমি বললাম কেন? একটু ছেঁচা খাই, বাংলাদেশের জনগণ একটু বুঝুক আওয়ামী লীগ কি, শেখ হাসিনা কি, আর আমরাও একটু বুঝি। আমরা বলতে আওয়ামী লীগের, আমরাও একটু বুঝি যে ক্ষমতায় না থাকলে কি হয় আর দলের মধ্যে কোন দল হলে কি হয়। ভাই একটু থাকুক আর 1 বছর থাকুক, জনগণের জন্য দরকার, আওয়ামী লীগের নেতা কর্মী ঠিক হওয়ার জন্য। এটাই খোদ আওয়ামী লীগের যে ডেডিকেটেড কর্মী, আমাকে নেতা, সে একটা উপজেলা লেভেলের নেতা, সে আমাকে এই কথা বলেছে আজকে নাকি বলো কাল সকালে, আমি মনে করতে পারতাছি না, ঠিক আছে, বলেছে। তো এটা দেখতে পারবেন সামনে, বিএনপিও বুঝতে পারবে, নিজের পায়ে নিজে 1-2 বছর আওয়ামী লীগ যদি কালকে আন্দোলন করা বন্ধ করে দেয়, ধরে নেন আওয়ামী লীগ একবার সাইলেন্ট হয়ে গেল, 2 বছর পরে ওই সরকার এমনি পড়ে যাবে, এমনিতেই পড়ে যাবে। ওই যে পাকা আম আছে না, পাকা আম যখন পড়ে যায় বা পচা আম একটা সময় এমনি পড়ে যায়, আর এমনি পড়ে যাবে, টিকাইতে পারবে না। কারণ হলো এই মুহূর্তে যেই দেশে মুরগির পৃষ্ঠা নিয়ে সরকারি দল, জামাত আর বিরোধী দল মিলে মারামারি করে, মুরগির পৃষ্ঠা নিয়ে, সেই দেশে কি কি ঘটতে পারে আপনি সামনে অনুমান করে নেন। এগুলো তো কিছুই না, সামনে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে আমাদের জন্য অপেক্ষা। আমি ভেবেছিলাম যে একটা তথাকথিত নির্বাচন হয়ে গেল, দেশে দুর্ভিক্ষ হবে না, সমস্যা হবে না। দেখা যাচ্ছে ইউনুসের চেয়ে তো বড় সমস্যা হবে। তার প্রমাণ কি? 65,000 কোটি টাকা লোন করেছিল এই আদম ব্যাপারী ইউনুস 17 মাসে, আর তারেক রহমানের 1.5 মাসে 41,000 কোটি টাকা ঋণ করেছে। বিষয়টা বুঝতে পারছেন দেশ কোন দিকে যাইতেছে? মানে